Hello students, welcome to my class once again. This is Bittu sir, Maths and Reasoning faculty from Blessing Academy. তো practice set sir, practice set আমি আগেও বলেছি, practice set না করলে সবকটা চ্যাপ্টারকে at a glance gist করা বা আলোকপাত করা অসম্ভব ব্যাপার। তো practice set 6 আমাদের যে সেশনের কন্টিনিউয়েশন চলছিল, সেই সেশনটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি। পরীক্ষা কভার করবে কোনটা? WBP, KP, RRB, গ্রুপ ডি, SSC গ্রুপ সি এন্ড গ্রুপ ডি। SSC मतलब স্কুল সার্ভিস কমিশন, যেটা তোমাদের স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি বেরোচ্ছে, সেইটার রেসপেক্টে কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেশন গুলো। যারা আজকে ফার্স্ট ক্লাস দেখছো তারা কিন্তু অবশ্যই 1 থেকে স্টার্ট করে পর করে তবে 6 নম্বরটা দেখবে, তাহলে তোমাদের কিন্তু অনেকগুলো চ্যাপ্টারের উপর প্রচন্ড ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ধ্যান ধারণা তৈরি হবে। আর সময় নষ্ট না করে আজকে সেশন স্টার্ট করছি। প্রথম কোয়েশ্চেন দেখো, আজকে মেইনলি আমরা যে সেশনটা নিয়ে এসেছি এটা কিন্তু মানে রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি রেসপেক্টে কিন্তু নিয়ে এসেছি। WBP কনস্টেবলের রেসপেক্টও নিয়ে এসেছি, কিন্তু WBP এসআই বা কেপি এসআই পাবে না কিন্তু এখানে ওরকম ধরনের কোয়ালিটি কোয়েশ্চেন এখানে কিন্তু আজকে সেশনে নেই। ওকে, তাহলে দেখা যাক। বলছে এক ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিমি দূরত্ব অতিক্রম করে। 90 মিনিট মানে কত ঘন্টা? 1.5 ঘন্টা। 90 মিনিট মানে কত ঘন্টা? 60 প্লাস 30 মানে হচ্ছে 1.5 ঘন্টা। তো তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে? স্যার 1.5 ঘন্টায় যদি 12 কিমি যায় স্যার, 3 ঘন্টায় তো স্যার बच्चों का खेल है 24 কিমি। 1.5 ঘন্টায় 12 কিমি, 3 ঘন্টায় 24 কিমি। দেড়টাই হচ্ছে চ্যালেঞ্জ। 90 মিনিট মানে যে 1.5 ঘন্টা, এটাই কিন্তু আজকের চ্যালেঞ্জ। ওকে, চলো এটাই বের করতে গিয়ে স্যার সময় খেয়ে ফেলে আমাদের, বাকি কোনো চ্যালেঞ্জ নেই স্যার। ওই 1.5 ঘন্টা যে 90 মিনিট ওটাই বার করতে গিয়ে সময়টা খেয়ে যায় মেনলি আমাদের। চলো স্যার এই কোশ্চেনটা কি জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করেছে এটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। এক্স নলটা যদি চলে তাহলে পুরো ট্যাঙ্কটা 2 ঘন্টায় ভর্তি হবে, ওয়াই নল দিয়ে যদি চলে পুরো ট্যাঙ্কটা 6 ঘন্টায় ভর্তি হবে। সকাল 10টায় এক্স নলটি খোলা হয়েছে, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কখন যদি ওয়াই নলটিকে সকাল 11টায় খোলা হয়? সকাল 10টায় খোলা হয়েছে এক্স কে। দেখো এই ধরনের প্রশ্নে আমরা প্রথমে কি করি, যে এক্স 2 ঘন্টায় ভর্তি করতে পারে, ওয়াই 6 ঘন্টায় ভর্তি করতে পারে, এই দুটোর আগে লসাগু বার করে নি। লসাগুটা কি ধরলাম? ট্যাঙ্কটায় 6 লিটার জল ধরে, 6 লিটার, ইউনিট বা লিটার। তো এক্স 2 ঘন্টায় 6 লিটার জল ভরে, তাহলে স্যার 1 ঘন্টায় ভরবে 3 লিটার জল। ওয়াই 6 ঘন্টায় 6 লিটার জল ভরে, তার মানে 1 ঘন্টায় ভরবে 1 লিটার জল। মন দিয়ে শুনবে। এবার সকাল 10টার সময় এক্স কে চালিয়ে দিলাম, 11টার সময় ওয়াই চলতে শুরু করলো, তাহলে 1 ঘন্টায় তো এক্স চলেছে। তো 1 ঘন্টায় এক্স চলে কতটা জল ভরবে? 3 লিটার জল ভরে ফেলবে। টার্গেট 6 লিটার, 3 লিটার এক্স 10টা থেকে 11টার মধ্যে ভরে ফেলেছে অলরেডি। তাহলে বাকি 3 লিটার কে ভরবে? এবার স্যার ওয়াই আসলো, তার মানে এবার এক্স আর ওয়াই একসাথে ভরবে। তাহলে এক্স আর ওয়াই 1 ঘন্টায় 4 লিটার ভরে। এক্স আর ওয়াই 1 ঘন্টায় টোটাল 4 লিটার ভরতে পারে, তাহলে 3 লিটার ভরতে কত সময় লাগবে স্যার? 3 এর 4 ঘন্টা। 3 লিটার ভরতে কত সময় লাগবে স্যার? 3 এর 4 ঘন্টা। 3 এর 4 ঘন্টা মানে কত মিনিট স্যার? হিসাব করে দেখি, 60 দিয়ে গুণ করে নিয়ে 45 মিনিট। তাহলে কখন ট্যাঙ্কটা ভর্তি হবে? ওয়াই চালানোর ঠিক 45 মিনিট পরই ট্যাঙ্কটা ভরে যাচ্ছে। তাহলে ওয়াই কে চালিয়েছি 11টায়, তাহলে ট্যাঙ্কটা ভরে যাবে কটায়? 11:45 স্যার। 11:45 স্যার ট্যাঙ্কটা পুরো ভরে যাবে। সকাল 10টায় এক্স চলে 11টা অব্দি 3 লিটার জল ভরে ফেলেছে, টার্গেট 6 লিটার। বাকি 3 লিটার কে ভরবে? এক্স ওয়াই মিলিয়ে। তো এক্স ওয়াই মিলিয়ে 1 ঘন্টা চলে 4 লিটার ভরে ফেলে, টার্গেট আর 3 লিটার কম আছে। কত সময় লাগবে? 3 এর 4 ঘন্টা, মানে পুরো 1 ঘন্টা লাগবে না। তো 3 এর 4 ঘন্টা মানে কত মিনিট? 45 মিনিট। তাহলে 11:45 ট্যাঙ্কটা ভরে গেল। খেলা শেষ। খেলা শেষ স্যার। খেলা হবে চোখে চোখে, খেলা হবে সম্পূর্ণ চোখে চোখে, আর কিচ্ছু না। রেডি? বম্বিং সেশন হবে, বম্বিং সেশন যাকে বলে, একদম সমস্ত জিনিস
আর যারা নতুন শিখছো না, পজ করবে, সেশন লিখবে, খাতায় খাতা নিয়ে বসবে, খাতায় লিখবে। মুভির মতো সেশন দেখবে না কানে হেডফোন দিয়ে মোবাইল চালিয়ে, খাতা নিয়ে বসবে, কোয়েশ্চেন গুলো থাকলো, ডিসকাশন থাকলো, দেখবে তোমার প্রিপারেশন কোথায় যায়। সেপ্টেম্বর চলছে, অক্টোবর নভেম্বর 2 মাস তো আছেই আমাদের হাতে আরো। চলো দমদার প্রিপারেশন হবে। 315 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় লাগে, তবে গাড়ির গতিবেগ কত? 315 কিলোমিটার যাচ্ছে 2.8 আওয়ার্স। গতিবেগ ভাগ করলে বেরিয়ে যাবে, কারণ আমরা জানি দূরত্ব বাই সময় সমান সমান গতি। এবার স্যার দশমিকের টানা আসলেই না স্যার গায়ে জ্বর আসে আমাদের। দশমিক আসলেই স্যার গায়ে জ্বর আসে। ভাই জ্বর আসা কিচ্ছু নেই, কিচ্ছু নেই জ্বর আসা। 7 দিয়ে কাটো, 7 দিয়ে দূরে কাটাকাটি যাবে। আবারও 2 দিয়ে কাটো স্যার, ব্যাস অঙ্ক শেষ। কত আসছে উপরে? 40 5 225 বাই 2, 225 বাই 2 মানে স্যার 112.5। 225 বাই 2, 200কে 2 দিয়ে ভাগ করলে 100 আসে, অপশন একটাতেই আছে 100, 112.5। গুণে ভয় পাবে না, ক্যালকুলেশন প্র্যাকটিস, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। প্র্যাকটিস করো, ম্যাথস প্রচুর প্র্যাকটিস করো, রিজনিং করো, ইংলিশ করো, জিকে পড়ো, মক টেস্ট দাও। পুরো একটা খেলা, একটা বিশ্বকাপ যখন হয় না, শুধু একটা প্লেয়ারের উপর ডিপেন্ড করবে না, 11খানা প্লেয়ারকেই ভালো করে খেলতে হবে, সেটা ক্রিকেট হোক আর ফুটবলও, ঠিক আছে, ইভেন গোলকিপারকে ফুটবলে। কাজে তবেই গিয়ে কিন্তু জয় আসে। সুতরাং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা ক্যালকুলেশন, প্রত্যেকটা টপিক ইকুয়ালি প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। চলো নেক্সট। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? স্যার 5 অঙ্কের অ্যাকচুয়াল বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা। তো এটা কি 315 দ্বারা বিভাজ্য? ভাগ করে দেখি, আমাদের কাছে উপায় একটাই, ভাগ করে দেখা, তাছাড়া কোনো উপায় নেই। আরামসে ডিভাইড করবো স্যার, ভাগেও গায়ে জ্বর, দশমিকে গায়ে জ্বর, ভাগে গায়ে জ্বর, গুণে গায়ে জ্বর, শুধু যোগ বিয়োগ ইজিলি করতে পারি, তাও দেখো। চলো 3 দিয়ে যাবে, 945, 4 5, নামলো 9, স্যার 1 দিয়েই যাবে। দেখো যে ভাগ কত সোজা হয়, ভাবনার একা নেই। 234। এইবার স্যার, এইবার বলুন কত দিয়ে যাবে স্যার? ভাই এতেও সোজা, 3 আছে 23 আছে, 3 8 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে দিই, কাছাকাছি চলে যাব। 3 8 24 বেশি হয়ে যাচ্ছে, 7 দিয়ে দিই, কাছাকাছি চলে যাব। 7 দিয়ে দিলে কত আসছে? 5 7 35, 5 হাতে 3, 7 একে 7 3 10 0, হাতে 1, 3 7 21 আর 1 22, 4 4 1। এই 144টা হচ্ছে ভাগশেষ, মানে এইটা সংখ্যাটা মিলছে না 315 দিয়ে, ভাগশেষ থাকছে 144। তুমি যদি ভাগশেষটাকে এর থেকে মাইনাস করে দিস কুটুস করে, কি করে? কুটুস করে, তাহলে কি আসবে? রেজাল্টটা কিন্তু আমার চলে আসবে আনসার। কি করব? 99999 এর থেকে 144 বিয়োগ করে দেব, ব্যাস ব্যাস হয়ে গেল আনসার 99855। 5 অঙ্কের এই বৃহত্তম সংখ্যা, যেটি 315 দ্বারা বিভাজ্য হবেই। হয়ে গেল পরিষ্কার, কোনো চাপ নেই স্যার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, সেশন যদি কারো ফার্স্ট লাগে পজ করবে, লিখবে, বারবার বলছি, তারপরে আবার দেখবে, ঠিক আছে। কারণ কম্প্যাক্ট সেশন হয় আমাদের, যারা নতুন এসছো, হাফ এন আওয়ার 30-40 মিনিটের সেশন হয়, কিন্তু কম্প্যাক্ট সেশন, প্রচুর কিছু শিখতে পারবে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব আসে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা পুলিশ পরীক্ষায় প্রচুর বার এসছে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতির অনুপাত কত? দেখো, ঘন্টার কাঁটা একবার আবর্তন করতে সময় নেয় কত ঘন্টা? 12 ঘন্টা।
আর মিনিটের কাঁটাটা একবার পুরোটা আবর্তন করতে সময় নেয় 1 ঘন্টা। তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা যদি আমি রেশিও বার করি, মিনিটের কাঁটাটা যদি আগে রাখি, তাহলে আমার অনুপাতটা কত আসছে 1:12। মানে যে দূরত্ব মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করবে। তাহলে সময়ের অনুপাত কত? সময়ের অনুপাত কত? সময়ের অনুপাত কার কার? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা সময়ের অনুপাত হচ্ছে স্যার, বোর্ডের মধ্যে করে রেখেছি আমরা, 12 ঘন্টা আর 1 ঘন্টা। তাহলে সময়ের অনুপাত যদি 12 ঘন্টা 1 ঘন্টা হয়, খবরদার গতিবেগের অনুপাত কত? দেখো মন দিয়ে শুনবে, গতিবেগের অনুপাত সময়ের থেকে উল্টো হয়। তাহলে 1:12 আনসার। অনেকে ভাববে স্যার এটা তো আমি আগেই বলে দিয়েছি, আপনি কি এত কিছু করছেন? আরে ভাই, অপশনে 12:1 থাকবে, 1:12 থাকবে। কি বললাম? 1:12 থাকবে, 12:1 থাকবে। কনসেপ্ট ক্লিয়ার করো। ঘন্টার কাঁটা একই দূরত্ব, এই গোল দূরত্বটা ঘন্টার কাঁটা অতিক্রম করতে 12 ঘন্টা নেয়, মিনিটের কাঁটা অতিক্রম করতে 1 ঘন্টা নেয়। মিনিটের কাঁটা অনেক ফাস্ট। তাহলে এই যে 12 ঘন্টার 1 ঘন্টা, এটা অনুপাত নয়, এটা সময়ের অনুপাত, গতিবেগের নয়। আমার চেয়েছে কিসের অনুপাত? গতিবেগের অনুপাত। তো সময়ের অনুপাত যা আসে গতিবেগের অনুপাত উল্টো আসে। বেঁচে যাবে, গেছো, এখানে একটাই অনুপাত দেওয়া আছে 1:12। 1:12 আর 12 এক থাকে না, খেলা ওখানে অনেক কিছু উইকেট পড়ে যাবে, 1 বল অনেক উইকেট পড়ে যাবে, গুগলি বল থাকবে। 1:12 12:1 দুটোই অপশন আছে, ব্যাস গেল, শেষ। ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ভাই। চলো তাড়াতাড়ি। আমরা এটা পাচ্ছি, এটা সময়ের অনুপাত, ওটাকে গতিবেগের অনুপাতে কনভার্ট করতে হবে। আনসার আসবে 1:12। দ্যাট ইজ বাই 1:12, আদারওয়াইজ 12:1 হতো আনসার। চটপট লিখে নাও। নেক্সট কোয়েশ্চেন। বলছে কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা, তারপর আরো 5 বছর, আরো 5 বছর মানে টোটাল 7 বছরে 1020 টাকা সুদ আসল হয়। সুদ আসল মানে কি? সুদ আর আসল একসাথে করে। তাহলে প্রিন্সিপাল মানে হচ্ছে আসল প্লাস 7 বছরের ইন্টারেস্ট। 7 হচ্ছে কেন? 5 লেখা আছে তো, আরো 5, 2 বছর আরো 5, তাহলে টোটাল 7। তাহলে প্রিন্সিপাল প্লাস 7 বছরের ইন্টারেস্ট টোটাল আসছে 1020, আর প্রিন্সিপাল প্লাস 2 বছরের ইন্টারেস্ট টোটাল আসছে 720। তাহলে বিয়োগ করলে স্যার প্রিন্সিপাল তো কেটেই যাচ্ছে, 5 বছরের ইন্টারেস্ট পাবো স্যার, দ্যাট ইজ 300। সবকটাকে মাইনাস করলে রেজাল্টই আসলো। তাহলে শুধু ইন্টারেস্ট মানে 1 বছর ইন্টারেস্টের ভ্যালু কত? 60 টাকা। 1 বছর ইন্টারেস্ট কত? 60 টাকা। এবার স্যার প্রিন্সিপাল আমি ডাইরেক্ট পেয়ে যাবো কিভাবে স্যার? যে কোনো একটার থেকে ধরো আমি এটাকে নিলাম, 720 টাকা নিলাম। 720 কি? প্রিন্সিপাল প্লাস 2 বছরের ইন্টারেস্ট। 2 বছরের ইন্টারেস্ট কত? 120। সেখান থেকে মাইনাস করে দিলে আমরা আসলটাও পেয়ে যাবো। অনেক সময় অঙ্কে আসলটাও দেয়, এখানে চাইনি, এখানে সুদের হার চেয়েছে। অনেক সময় অঙ্কে আসল নির্ণয় করে দেয়, ছোট ছোট পরীক্ষায় আসল নির্ণয় করো, 600 টাকা আসল। এবার সুদের হার ব্যাপারটা বোঝো, মুখে মুখে হবে। 600 টাকা 1 বছরের সুদ 60 টাকা, 600 টাকার 1 বছরের সুদ 60 টাকা। সুদের হার কত? 10%। 600 টাকা 10% মানে 60 টাকা হয় ভাই, একটা শূন্য কেটে দিলে 10% হয়। তাহলে সুদের হার বেরিয়ে গেছে, আর লাগবে না বেশি করতে স্যার, কোনো ফর্মুলাই অ্যাপ্লাই করবো না, মুখে মুখে অঙ্ক করবো, চোখে চোখে অঙ্ক করবো। বোঝা গেল কি বললাম আমি? 600 টাকার 1 বছরের সুদ 60 টাকা, তাহলে সুদের হার কত স্যার? 10%, দ্যাটস ইট। কিচ্ছু নেই, খেলা হবে। কিচ্ছু নেই, খেলা হবে, ব্যাস, আর কিচ্ছু না। চলো নেক্সট কোয়েশ্চেন।
বলছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। 1 থেকে 100-র মধ্যে স্যার অনেক সংখ্যা, 25খানা সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা বিভাজ্য। 25খানা সংখ্যা কি করে বার করলেন স্যার? 4 25 100 ভাই, 100কে 4 দিয়ে ভাগ করো, বেরিয়ে যাবে। 25খানা সংখ্যা আছে, কিন্তু শর্ত আরো রেখেছে যেন তার মধ্যে একটা করে 4 থাকে। এটা একটা ঝামেলা স্যার। তাহলে এবার এখানে কিন্তু সংখ্যা অনেক কমে যায়, 25টা হয় না, ওদের যে কোনো একটাতে 4 থাকতে হবে। তাহলে সংখ্যাগুলো কি কি স্যার? 4 দ্বারা বিভাজ্য অথচ 4 আছে তার মধ্যে। সংখ্যা হচ্ছে 4, 24, 40, 44, 64, 84। এই কটা সংখ্যা 4 দিয়ে ভাগ করা যায় অথচ তার মধ্যে 4 আছে। 4, 24, 40, 44, 64, 94 4 দিয়ে ভাগ যায় না। তাহলে আনসার তো 6টা আসা উচিত। 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা যেগুলো 4 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক, 6টিই আসবে। কোনো মিস করছি? আবার দেখে নিই। 4, 14 4 দিয়ে যায় না। যে যে সংখ্যাগুলো আমি বাদ দিলাম, 14, 34, 41, 42, 43। ও হো, একটা মিস করে ফেলেছি স্যার, বেরিয়ে গেছে স্যার। স্যার আপনি একটা মিস করে ফেলেছেন স্যার। আপনি 48কে নিলেন না? 48কে নিলেন না? বলছি না মিস করে ফেলেছি। কে একটা লুকিয়ে পড়েছে, দেখতে পাচ্ছি না তাকে, কান টেনে বার করতে হবে। 48 স্যার, 7টা সংখ্যা আছে স্যার, 48 এক্স্যাক্টলি, মিস করে গেছি। সচিন সবসময় 100 করেনি, 0 করেছে অনেক সময়। তাৎপর্যপূর্ণ কথা, সচিন সবসময় 100 করেনি, অনেক সময় 0 করেছে। চলো পরের প্রশ্ন। বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3। আচ্ছা, যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি কত? এইটা সবচেয়ে সহজ উপায় অপশন টেস্ট করা। সবচেয়ে সহজ 2:3 রেশিও, 2:3। দেখো তো 2:3 এটাতে আসছে? 8 দিয়ে কাটলে আসছে না। তাহলে অপশন এইখানে অনুপাতেই বেরিয়ে গেল এই অপশনটা। 2:3 আসছে না। 2:3 দেখে নি, 8 দিয়ে করলে হ্যাঁ এটা আসছে। 2:3 না, তাহলে 2:3 অপশনেই তো আমার সব কটা কেটে বেরিয়ে গেল, শুধু একটাই অপশন আসছে, এটাই আনসার। আমাকে বলেছে দুটো সংখ্যার অনুপাত 2:3, আমি শুধু সংখ্যা দুটো 2:3 অনুপাতে কনভার্ট করেছি, তাতেই সব অপশন কেটে বেরিয়ে গেছে। যদি স্যার একের জায়গায় দুটো অপশন থেকে যেত 2:3 2:3, তাহলে কি করতাম? তাহলে আমি পরের শর্তটাকে কাজে লাগাতাম, সংখ্যা দুটোর সাথে 8 যোগ করে দেখতাম, দুটো সংখ্যার সাথে 8 যোগ করে দেখতাম আদৌ 3:4 আসছে কিনা। বুঝতে পারছি? দ্যাটস ইট। একমাত্র এটা 2:3 অনুপাতে রয়েছে এবং 8 যোগ করলে 3:4 অনুপাতে আসবে। 8 যোগ করে 3:4 অনুপাতে আসবে। অপশনটা সবচেয়ে সহজ উপায়। আর স্যার পদ্ধতিটা কি হবে? পদ্ধতিটা লেন্দি। অনুপাতটা 2:3 মানে সংখ্যা দুটো কি হবে? 2x আর 3x। দুজনের সাথে 8 যোগ হবে, হওয়ার পর অনুপাত কত হবে? 3:4। এটাকে সমাধান করলে তোমরা x এর ভ্যালু পেয়ে যাবে। যদি ডেসক্রিপটিভ ম্যাথস হয় তখন তোমাদের এভাবে করে দেখাতে হবে। তখন x এর ভ্যালু যা আসবে সেটা x এর ভ্যালু এখানে বসালে x এর ভ্যালু 8 আসবে। সলভ করলে x এর ভ্যালু 8 আসবে। এবার তুমি এখানে 2:3 তে 8 বসিয়ে দাও, তুমি উত্তর পেয়ে যাবে যেগুলো আমাদের অপশনে ছিল। বুঝতে পারছি? এটা হচ্ছে প্রসেস, আর এটা হচ্ছে অপশন টেস্ট করে আমরা অঙ্কটা করলাম। কারণ ডেসক্রিপটিভ ম্যাথসও কিন্তু আমাদের অনেক সময় অনেক পরীক্ষায় আসে, ওটাকেও কিন্তু লেস প্রায়োরিটি দেওয়া যাবে না, ওটাকেও কিন্তু হাই প্রায়োরিটি দিতে হবে। বোঝা গেল? চলো নেক্সট। 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভের হার কত? তাকাও, 28টি জিনিস বিক্রি করেছে, এটা মন দিয়ে শুনবে।
দেখো এই ধরনের প্রশ্নে অনেকগুলো ট্রিক হয়, অনেকভাবে আসে অঙ্কটাকে ভালো করে শিখতে হবে। প্রচুর ভুল করে, ভালো ভালো স্টুডেন্টরা ভুল করে। 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। তো যদি বিক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি হয়, দেখো 4টে তো লাভ হয়েছেই, যদি বিক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি হয়, তাহলে এই যে কটা সেল করেছি, বিক্রি করেছি, তার সাথে প্লাস মাইনাস লাভ হয়। প্লাস মাইনাস কেন হয়? যখন লাভ হবে তখন মাইনাস হয়, আর যখন ক্ষতি হয় তখন এখানে প্লাস হয়। তাহলে এখানে লাভ হয়েছে স্যার, তার মানে এখানে মাইনাসটা হবে, প্লাসটা এখানে হবে না, প্লাসটা এখানে হবে না। তাহলে আমার 4টে লাভ হয়েছে 24টার ওপর, তার মানে 1/6 লাভ, তার মানে 16.23% লাভ। বোঝাতে পারছি? 16.23% লাভ যদি বিক্রয় মূল্যের ওপর হয়। যদি বিক্রয় মূল্যের ওপর এখানে ক্ষতি হতো তাহলে প্লাস হতো, 28 + 4। যদি বিক্রয় মূল্যের ওপর ক্ষতি হতো তাহলে 28 + 4 হতো। আর যদি বিক্রয় মূল্যটাকে পুরোটা সরিয়ে দিয়ে তুমি এখানে বিক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্য করতে, তাহলে কোনো যোগ বিয়োগ করতে হতো না। নরমালি আমরা 4টে লাভ 28 পিসের ওপর করে পার্সেন্টেজ বার করে দিতাম। বোঝাতে পারছি? তাহলে আমরা তখন লাভ ক্ষতির আর কিছু বার করতাম না, জাস্ট এটাকে করে ফেলে শেষ করে দিতাম আনসারটা। বোঝাতে পারছি? যদি আমরা ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি হতো, লাভ হোক বা ক্ষতি হোক ওখানে একই হবে। আর বিক্রয় মূল্যের ওপর লাভ হলে মাইনাস, ক্ষতি হলে প্লাস। নোটটাকে লিখে রাখা দরকার আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি কিন্তু বারবার বলছি লিখে রাখা দরকার আছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো। নেক্সট, পরের প্রশ্ন, মান নির্ণয় করো। আরামসে করব মান নির্ণয়। দেখো 1/2 ভাগ 1/2 মানে 1, এখানে নিচ্ছি মানে 1, এর 1/2, 1-এর 1/2 মানে আলটিমেটলি 1/2 হবে স্যার, এর মানে গুণ। আর 1/2 যোগ 1/2 মানে 1, তার 1/2 মানে স্যার আলটিমেটলি 1/2, 1-এর 1/2 মানে 1/2। তাহলে আলটিমেটলি এই দুটো কেটে গিয়ে আনসার আসবে 1। আনসার আসবে 1, অপশনে নেই। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা নাম্বার মিসিং করেছে, গোল্ড লিখেছে। এখানে যা লেখা আছে তার রেসপেক্টে আনসার একই আসবে, এখানে যা লেখা আছে তার রেসপেক্টে আনসার একই আসবে, অন্যথা হবে না। দেখে নাও, পুরোটা বুঝে নাও। নেক্সট, আসলে সমীকরণে কি হয়, সমীকরণে অনেক সময় অনেক ডিজিটস বাদ চলে যায়, বিভিন্ন মেটেরিয়াল বলো বা লেখা বুঝতে পারে না, একটাকে প্লাসের মতো লাগে, অনেকগুলো কারণ থাকে, হতে পারে, না হওয়ার কিছু নেই। এ নিয়ে বিরাট কিছু টেনশন করানোর ব্যাপার নেই, কোনো কিছু গসিপ করানোর ব্যাপার নেই। চলো পরেরটা কি বলছে, 2টি লোক ও 7 জন বালক একটি কাজ 4 দিনে করতে পারে। 4টি লোক ও 4টি বালক ওই একই কাজ 3 দিনে সম্পন্ন করে, তাহলে একটি লোক ওই কাজটি কদিনে করতে পারবে? জলের মতো প্রশ্ন। কি বলছে আমি বলি বারবার, 2টি লোক, 2 ম্যান প্লাস 7 বয়েজ, 7 জন বালক কদিনে করছে? 4 দিনে। স্যার এটা কি ফর্মুলা, কি লিখলেন, কিভাবে করলেন? আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখানে। m1 d1 equals to m2 d2। 1 মানে হচ্ছে ফার্স্ট কেসের ম্যান ডে, ম্যান মানে কিন্তু ম্যান বয় গার্ল সবই, ম্যান মানে হচ্ছে লোক সংখ্যা। ফার্স্ট কেসের ম্যান ইন্টু d1, সেকেন্ড কেসের ম্যান টু ইন্টু d2 ইকুয়াল সবসময় কি হয়? সেম হয়, সবসময় সেম হয় যদি কাজের পরিমাণ সেম থাকে। আর যদি কাজের পরিমাণ আলাদা থাকে জাস্ট w দিয়ে ডিভাইড করে দেবে, w1 w2, দ্যাটস ইট।
ফর্মুলা কিছু বিরাট কিছু পার্থক্য হবে না। তো দুটি লোক প্লাস 7টি বয়স এবং বলা আছে মানে প্লাস কদিনে করছে 4 দিনে। আবার 4টি লোক প্লাস 4টি বয় সে একই কাজ করছে 3 দিনে। তাহলে আমরা এখান থেকে সমাধান করলে আমরা কি পেয়ে যাবো? কর্মক্ষমতার অনুপাত পাবো। কর্মক্ষমতার অনুপাত ভালো করে শুনবে। তাহলে দুটো ম্যান আমি মাল্টিপ্লাই করছি 4 দিয়ে দিয়ে, 8টা ম্যান প্লাস 28টা বয়, আর এদিকে আসবে 12টা ম্যান প্লাস 12টা বয়। তাহলে এপাশে বয়কে নিয়ে আসলে হবে 16টা বয়, ম্যানটাকে ওপাশে নিয়ে গেলে হবে 4টে ম্যান। তাহলে কাটাকাটি করলে একটা ম্যান ইকুয়াল টু 4টে বয়। কর্মক্ষমতা দেখেছো, একটা পুরুষ যা কাজ করে 4টে বয় সেই কাজ করে। তাহলে এবার স্যার এই ফর্মুলাটা থেকে আমি ওই একই ফর্মুলা থেকে অ্যাপ্লাই করে পেলাম কি? অনুপাত, কর্মক্ষমতার অনুপাত। সেম ফর্মুলা আবার অ্যাপ্লাই করে আমরা পেয়ে যাব পরের প্রশ্নের উত্তর। আমাকে ধরো এর পরের বার যে m1d1 সেটা স্যার কোন ভ্যালুটা লিখবো? এই ভ্যালুটা না এই ভ্যালুটা? যে কোনো একটা ভ্যালু। পরের বার যে m1d1 আমি আবার অ্যাপ্লাই করব, সেখানে m1 কোনটা d1 কোনটা? স্যার যে কোনো এক পাশেটা লেখো। তাহলে আমি এই পাশেটা লিখছি, এটা লিখছি, এটা ছোট আছে, আমি এই পাশেটা লিখি, ছোট আছে। m1 হচ্ছে 4m প্লাস 4 বয়, 3 দিনে করতে পারে। একটা ম্যান d2 ডেজে করতে পারবে। ম্যানে কনভার্ট করতে হবে। স্যার 4টে বয় ইকুয়াল টু কটা ম্যান? একটা ম্যান। তাহলে 4টে বয়ের জায়গায় আমি কেটে 1 ম্যান লিখলাম। তাহলে 5টা ম্যান যদি 3 দিনে করতে পারে, একটা ম্যান d2 ডেজে করতে পারবে। তাহলে d2 এর ভ্যালু কত হবে স্যার? 4টে ম্যান আর 4টে বয়সের জায়গায় আমি একটা ম্যান লিখলাম। তাহলে টোটাল কটা ম্যান হলো? 5টা ম্যান। কদিনে করছে? 3 দিনে করছে। তাহলে একটা ম্যান কদিনে করবে? d2 ডেজে করবে। তাহলে d2 এর ভ্যালু কত হবে? 15। d2 এর ভ্যালু কত হবে? 15। তাহলে একটা লোক কদিনে কাজটা করতে পারবে? 15 দিনে। দুবারই একই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। প্রথমবার ফর্মুলা থেকে আমরা ম্যান আর বয়ের এফিসিয়েন্সি রেশিও, কর্মক্ষমতার অনুপাত বার করলাম, যাতে করে আমরা একটাতে একটা ইউনিটে কনভার্ট করতে পারি। যদি এখানে বলতো একটি বালক কতদিনে করতে পারবে, তাহলে আমি ম্যানটাকে বয়ে কনভার্ট করে নিতাম, দিয়ে বয় দিয়ে হিসাব বার করতাম। বোঝা যাচ্ছে তো? একই ফর্মুলা, m1d1 ইকুয়ালস টু m2d2, দ্যাটস ইট। করে ফেলো, লিখে নাও চট করে সবাই। চট করে সবাই লিখে নাও। নেক্সট, চলো কি বলছে? 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় এত কেজি বেশি চিনি কেনে। 20% চিনির মূল্য হ্রাস করেছে। আচ্ছা 20% মানে ভগ্নাংশ কত? 20% মানে ভগ্নাংশ 1/5। 1/5 দাম কমেছে মানে কি? মানে কি দামের অনুপাতটা দেখো, আগে 5 ছিল, এখন 1 কমে 4 হয়েছে। 1/5 কমেছে মানে আগে 5 ছিল দাম, এখন 1 কমে কত হয়েছে? 4 হয়েছে। তাহলে দামের অনুপাত যেটা হবে, ব্যবহারের অনুপাতটা ঠিক উল্টো হবে। মানে আমি আগে 4 অনুপাত ব্যবহার করতাম, এখন আমি 5 একক ব্যবহার করি। তার মানে 1 একক বাড়িয়েছি ব্যবহার, পার্থক্য 1 একক, 1 একক ব্যবহার বাড়িয়ে দিয়েছে। ওই 1 এককের ভ্যালুই দেখো 2.5 কেজি। ওই 1 এককের ভ্যালুই দেখো 2.5 কেজি। ইংলিশে লিখলাম কেজিটা, অসুবিধা হবে না। তাহলে স্যার 4 গুণ 2.5 করলে আমি আগের পেয়ে যাব যে আমি আগে কত কেজি ব্যবহার করতাম? 10 কেজি। 5 গুণ 2.5 করলে আমি এখনকার ব্যবহার পেয়ে যাবো 12.5 কেজি। আগে আমি 10 কেজি ব্যবহার করতাম, এখন আমি 12.5 কেজি ব্যবহার করি। কত টাকা দিয়ে? 160 টাকা দিয়ে। দুবারই 160 টাকা, এটাও 160 টাকা, এটাও 160 টাকা। তবে চেয়েছে কি? প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য, আসল মানে হচ্ছে আগেরটা, আগেরটা। তাহলে স্যার 160 টাকা দিয়ে যদি আমরা 10 কেজি চিনি পেতাম, তাহলে প্রতি কেজি চিনির মূল্য কত হতো? 16 টাকা। 160 টাকা দিয়ে 10 কেজি চিনি পাচ্ছি, তাহলে প্রতি কেজি চিনির মূল্য কত হতো? 16 টাকা।
16 টাকা প্রতি কেজি দরে আমরা আগে চিনি কিনতাম। জলের মতো নিয়মে করে দিলাম, দেখো অঙ্কটা। জলের মতো নিয়মে করে দিলাম অঙ্কটা, কিচ্ছু নেই। দেখে নাও। চলো নেক্সট। আস্তে আস্তে করে পৌঁছাবো পর্বতের শিখরে, আমরা একদম পৌঁছাবই, চিন্তা নেই। ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা অত ক ছাপা হলো। মানে ক মানে ভালো করে বুঝে জায়গাটা, 150,062 এবং এখানে চেপেছে ক বা এক্স বা পি বা কিউ, মানে ভুল চেপে ফেলেছে, ডিজিটের জায়গায় ক দিয়ে দিয়েছে। এ বলছে ক এর মান নির্ণয় করো। ডেঞ্জারাস সুন্দর অঙ্ক। এই ক এর এই ধরনের অঙ্কের মান নির্ণয় করার জন্য আমাদের কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূল করতে পারবো না, ভাগ পদ্ধতিতেই করতে হবে। কিভাবে করব? ভাগ পদ্ধতির নিয়ম আমরা জানি, যারা জানো না প্র্যাকটিস সেট যদি করে থাকো এক থেকে, তারা ডেফিনেটলি জানে, তারা শিখবে, শিখে ফেলেছে অলরেডি। ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে করে, আমরা ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিয়ে গ্রুপ বানাবো। এটা একটা গ্রুপ, একটা, এটা একটা, এক একটা আলাদা। প্রথমে কে রইলো এক, এককে কত দিয়ে যাবে স্যার, এককে এক, এককে এক দিয়েই যায়। যদি এখানে একের জায়গায় স্যার 10 থাকতো তাহলে 3 তিরিককে 9 দিয়ে দিতাম। প্রথমটা বর্গ, কার বর্গের কাছাকাছি, ওই অবধি কত বর্গ কাছাকাছি। স্যার ভাগশেষ নামলো 50। এবার নিয়ম কি ছিল, ঠিক বলেছো, এখানে যা থাকবে তার ডাবলটা এখানে বসে। এখানে এক আছে তাহলে তার দ্বিগুণ 2 বসলো। এবার 2 এর পরে যা বসাবো সেটা দিয়ে গুণ করে 50-এর কাছাকাছি নিয়ে চলে যাব। স্যার 2 এর পরে 2 বসাও, স্যার 44 হবে স্যার। 2 এর পরে 2 বসাচ্ছি, তাহলে 2 এর পরে 2 বসালে 22 দুগুণে 44 আসছে স্যার। ভাগশেষ 6, আবার নামছে 0,6। আবার এখানে কি হবে, এখানে যা বসেছে তার দ্বিগুণটা এখানে বসবে। 12 বসেছিল স্যার 24 বসবে, 12 বসেছিল স্যার 24 বসবে। তাহলে 24 তার সাথে 2 গুণ করছি, 484। 3 দিলে বেশি হয়ে যেত স্যার, 24-এর পরে যদি আমি 3 দিতাম বেশি হয়ে যেত স্যার, বেশি হয়ে যেত স্যার। তাহলে 2 দিয়ে যাবে, কত হবে 484, 122। এবার নামছে 2 আর ক। এবার স্যার 122 এখানে বসিয়ে দাও, সরি 122-এর দ্বিগুণটা এখানে বসিয়ে দাও স্যার, 244। এবার 244-এর পর মন দিয়ে জায়গাটা শোনার আছে, এগুলো তো একই নিয়ম, এর পরটা শোনার বিষয়। 244-এর পর এমন সংখ্যা দেব যেটা দিয়ে গুণ করলে 1 2 2 2 সামথিং আসবে, 1 2 2 2 সামথিং। ওই সামথিংটাই হচ্ছে তোমার উত্তর, কয়ের জায়গায় ওই সামথিংটা বসবে। তো 244-এর পর স্যার আমরা যদি 5 দিই, আমরা করে করে দেখতে হবে। 4 5 20, 5 5 25-এর 5, সরি 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20 আর 2 22-এর 2 হাতে 2, 4 5 20 আর 2 22-এর 2 হাতে 2, 5 গুণে 10 আর 2 12। আরে ভাই 1 2 2 2 5, 1 2 2 2 5 মিলে গেল স্যার। কত হলে মিলতো স্যার, কত হলে মিলতো স্যার কয়ের ভ্যালু? স্যার মজে আয়া স্যার, মজা আয়া স্যার। কয়ের ভ্যালু স্যার 5 হলে মিলতো। কয়ের ভ্যালু স্যার কত হলে মিলবে, লাস্টে 5 হলে মিলবে। দারুণ প্রশ্ন করলাম, দারুণ, মজা এসে গেল কোশ্চেনটা সলভ করে, মজা এসে গেল কোশ্চেনটা সলভ করে স্যার, সিরিয়াসলি। ওকে চলো দেখে নাও।
আর একটা কোয়েশ্চেন করব, কারণ খুব ভারী ভারী কোয়েশ্চেন করে ফেলেছি লাস্টে 2, 3, 4টে। কম্প্যাক্ট সেশন আমি সবসময় বলি, সবকিছু হবে কম্প্যাক্ট। ওকে, চলো পরের অঙ্ক, লাস্ট অঙ্ক আজকের। কি বলছে দেখি। এক ব্যক্তি 400 মিটার দীর্ঘ একটি ট্রেন 36 সেকেন্ড সময় নেয়। একটি ট্রেন 400 মিটার দীর্ঘ 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা। 400 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 36 সেকেন্ড সময় নেয় কাকে অতিক্রম করতে? এই লোকটাকে অতিক্রম করতে, যার গতিবেগ বিপরীত দিক থেকে আসে। ট্রেনটা দিক থেকে যাচ্ছে, লোকটা দিক থেকে আসছে। লোকটার গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা। সঙ্গে সঙ্গে একে 5-এর 18 দিয়ে গুণ করে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নাও। কেন করে নেব স্যার? কারণ প্রত্যেকটা মিটার এবং সেকেন্ডে আছে। ট্রেনের গতিবেগ বার করতে বলেছে স্যার, জলের মতো প্রশ্ন স্যার। স্যার দূরত্ব কত, ডিস্টেন্স কত স্যার? 400 মিটার। স্যার সময় কত লেগেছে স্যার? 36 সেকেন্ড। স্যার স্পিড কত স্যার? ট্রেনের স্পিডটাকে আমরা ধরলাম এক্স, আর এটা কাটাকাটি করলে কত আসছে? 50-এর 9 মিটার পার সেকেন্ড। এক্স প্লাস 50-এর 9 মিটার পার সেকেন্ড। তাহলে স্যার আমরা কি জানি? আমরা জানি স্যার একটা ফর্মুলা, দূরত্ব বাই সময় ইকুয়াল টু গতিবেগ। দূরত্ব বাই সময় ইকুয়াল টু গতিবেগ। স্যার 4 দিয়ে কাটো 9, 4 দিয়ে কাটো 100। স্যার ডান দিকেরটাকে লসাগু করলে না, আমরা যদি ডান পাশেরটাকে আরামসে লসাগু করি, কেন করলাম জানো? 9 9 কেটে যাবে, 9 9 কেটে যাবে। স্যার এবার এটা এর পাশে নিয়ে আসা হলো, করলে কত আসবে? 50 ইকুয়াল টু 9x। তাহলে x ইকুয়ালস টু 50-এর 9 মিটার পার সেকেন্ড। ঘাবড়াবে না অপশন দেখে। এই যে এক্সটা আমি ধরেছিলাম কি এককে ধরেছিলাম? মিটার পার সেকেন্ড। অপশনে কি আছে? কিলোমিটার পার আওয়ার। স্যার একবারে এখানে 18-এর 5 দিয়ে গুণ করে দেব স্যার, 20 কিমি পার আওয়ার। এইবার দেখো সবার মুখে হাসি ফিরেছে। এইবার দেখো সবার মুখে 50-এর 9 থেকে সবার মুখ কাচুমাচু হয়ে গেছিল। ভাই মিটার পার সেকেন্ডে ধরেছিল, বুঝতে পারছি। লোকটার যা গতিবেগ, ট্রেনের গতিবেগও একই, ভাবা যায়? বা ট্রেন দাঁড়িয়েই ছিল বলতে গেলে, লোকটা দৌড়াচ্ছিল। তো যাই হোক, এভাবেই মজা করে করে সেশন হবে। থাকো, সাথে থাকো, শিখতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি, ম্যাথস এবং রিজনিং। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, আর সবাই মিলে প্রিপারেশন খুব জোরদার হারে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।